আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছো। প্রথম অধ্যায়ের ক্লাসের পর এখন আমরা চলে আসছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ঠিক দ্বিতীয় অধ্যায়ের ক্লাসে। অর্থাৎ দ্বিতীয় অধ্যায়টির নাম হচ্ছে জীবের বৃদ্ধি ও বংশগতি। তো চলো ভাইয়া, আর দেরি না করে আমি মোহাম্মদ তাসিন চৌধুরী আবারও তোমাদের সাথে শুরু করি দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবের বৃদ্ধি ও বংশগতি অধ্যায়ের ক্লাসটি। দেখো ভাইয়া, শুরুতেই দেয়া আছে যে প্রতিটি জীবের দেহ কোষ দিয়ে গঠিত। এককোষী জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুটি, দুটি থেকে চারটি কোষে বিভক্ত হয়, এভাবে বংশবৃদ্ধি করে। বহুকোষী জীবের দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়ে জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে। নিষিক্ত ডিম্বাণু নিষিক্ত ডিম্বাণু উম, নিষিক্ত ডিম্বাণু হওয়ার পর বহুকোষী জীবের জীবন শুরু হয় এবং একটি মাত্র কোষ থেকে। নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ এক কোষী জাইগোট ক্রমাগত বিভাজিত হয়ে সৃষ্টি করে লক্ষ লক্ষ কোষ দিয়ে বিশাল দেহ। এই দেখো, এগুলো একটা কোষের একটা চিত্র দেয়া আছে আর কি। সো তোমরা, এরপরে আমরা মূল যে টপিক, সেই টপিকে চলে যাই, কোষ বিভাজনের প্রকারভেদ। জীবদেহের কোষ বিভাজন ভাইয়া তিন ধরনের বিভাজন দেখা যায়, সেটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস অ্যান্ড মিওসিস। এখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মাইটোসিস এবং মিওসিস। অ্যামাইটোসিসটা এমসিকিউ এবং তোমাদের ক খতে আসতে পারে, তবে সবগুলোই গুরুত্বপূর্ণ। তিনটা কোষ বিভাজনে আমাদেরকে ভালো করে পড়তে হবে। প্রথমে দেখো, আমরা অ্যামাইটোসিসটা দেখি যে এই ধরনের কোষ বিভাজন ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি আদিকোষী ও এককোষী জীবে হয়। তাহলে দেখো, অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কোন কোন জীবে হয় এটা তোমরা অবশ্যই ভালো করে পড়বা ভাইয়া। তারপরে দেখো, এককোষী জীবগুলো অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে। এ ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করে এবং মাঝ বরাবর সংকুচিত হয়ে ও পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। আমি যে লাইনগুলো দাগাই দিচ্ছি ভাইয়া, তোমরা কিন্তু অবশ্যই লাইনগুলো দাগাবা, কারণ আমি প্রত্যেকটা লাইনই ইম্পর্টেন্ট আমার দাগানো। সো তোমরা এগুলা অবশ্যই পড়বা। তারপরে দেখো, একই সময়ে সাইটোপ্লাজমও মাঝ বরাবর সংকুচিত হয়ে দুটি কোষে পরিণত হয়। এ ধরনের বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাই একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। এই যে এখানকার মধ্যে একটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভাইয়া, প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ কোষ বিভাজন এই টপিকটা তোমরা অবশ্যই পড়বা, প্রত্যক্ষ কোষ বিভাজনের যে টপিকটা। তারপরে দেখো ভাইয়া, এতটুকু তো গেল, তোমরা এতটুকুর মধ্যে এই পুরা প্যারাটুকুই পড়ার ট্রাই করবা ভালো মতন, কারণ অ্যামাইটোসিস কোষ বিভাজনের ইয়াটা দেওয়া আছে এখানে। আর এই দেখো, তোমার অ্যামাইটোসিস কোষ বিভাজনের যে চিত্রটা দেওয়া আছে, যে সাইটোপ্লাজমের, এই দেখো সাইটোপ্লাজমের নিউক্লিয়াস, এই যে এটা হচ্ছে সাইটোপ্লাজমের নিউক্লিয়াস, এখান থেকে তোমার এই দেখো মধ্যে খাদ সৃষ্টি হবে, তারপর খাদের থেকে একদম মধ্য বরাবর সংকুচিত হয়ে এই দেখো সাইটোপ্লাজম মাঝ বরাবর সংকুচিত হয়ে দুটি কোষে পরিণত হবে। বুঝতে পারছো ভাইয়া? নেক্সটে দেখো ভাইয়া, যে মাইটোসিস। উন্নত শ্রেণীর প্রাণী, এখন আমরা মার্কারে যাই। উন্নত শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এ প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে, দেখো এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতির, সম গুণ সম্পন্ন ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করবে। মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রাণী ও উদ্ভিদ দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায়। এ ধরনের বিভাজনের দ্বারা উদ্ভিদের ভাজক টিস্যুর কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে। লাস্টে দেখো, মিওসিস কোষ বিভাজন দেখতে পাবা, যে জনন কোষ উৎপন্ন হওয়ার সময় মিওসিস কোষ বিভাজন ঘটে। এ ধরনের কোষ বিভাজন মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুইবার বিভাজিত হলেও ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়। তাহলে এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ লাইন, যে মাতৃকোষের নিউক্লিয়াস দুইবার বিভাজিত হলেও ক্রোমোজোম কয়বার বিভাজিত হবে ভাইয়া? একবার। তারপরে দেখো, ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এ ধরনের বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। খ নাম্বার প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে, হ্রাসমূলক বিভাজন কাকে বলা হয় বা মিওসিসকে
কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। এরপরে দেখো যে জনন মাতৃকোষ থেকে পুং ও স্ত্রী গ্যামেট উৎপন্ন হওয়ার সময় এ ধরনের কোষ বিভাজন হয়। লাইনটা না দাগালেও চলবে, কিন্তু আমাদের মূল যে পড়া মিওসিস থেকে সেটা হচ্ছে মিওসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়। এই দেখো আমাদের প্রথমে আমরা এখানে দেখতে পেয়েছি মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুইবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার। ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলেই এই বিভাজনকে আমরা কি বলবো? হ্রাসমূলক বিভাজন। নেক্সটে দেখো মাইটোসিসের বৈশিষ্ট্য আছে। মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো আমরা একটু সুন্দর করে পড়বো। মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের এক বিভাজন পদ্ধতি। এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার বিভাজিত হয়। মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি করে। তারপরে এ ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা ও অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে এবং ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। তারপর বলবা যে এ ধরনের বিভাজনে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয়। এই যে এটা বলবা, এ ধরনের কোষ বিভাজনে লম্বালম্বি ক্রোমোজোম লম্বালম্বিভাবে দুই ভাগে বিভক্ত হয়। ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার সমান থাকে। তাই মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজনও বলা হয়। আমরা মিওসিসকে পড়লাম হ্রাসমূলক বিভাজন এবং আমরা মাইটোসিসকে কি দেখছি? ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন। নেক্সটে পড়বা ভাই এমসিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, মাইটোসিস কোথায় হয়? মাইটোসিসের বিভাজন প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীবের দেহকোষে ঘটে। উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল ও ভ্রূণমূল বর্ধনশীল পাতা ও মুকুল ইত্যাদিতে এরকম বিভাজন দেখা যায়। খুবই গুরুত্বপূর্ণ লাইন। তারপরে পড়বা ভাইয়া প্রাণীদেহের দেহকোষে ভ্রূণের পরিবর্ধনের সময় নিম্ন শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের অযৌন জননের সময় এ ধরনের বিভাজন হয়ে থাকে। এই দেখো এই জায়গাগুলোতে এই ধরনের কোষ মাইটোসিস কোষ বিভাজন হয়। তোমরা জানো যে যাহাই ব্যতিক্রম তাহাই পরীক্ষায় দিবে, আর এই জিনিসটা হচ্ছে ব্যতিক্রম। কি ব্যতিক্রম? দেখো যে কোন কোন কোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটে না। দেখো প্রাণীর স্নায়ু টিস্যু স্নায়ু কোষে, স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্তকণিকায় ও অনুচক্রিকায় এবং উদ্ভিদের স্থায়ী টিস্যুর কোষে এ ধরনের কোষ বিভাজন ঘটে না। এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভাইয়া, তোমরা অবশ্যই পড়বা, অবশ্যই পড়বা। তারপরে দেখো ভাইয়া আমরা উপরে দেখতে পাবো যে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। এই দেখো এখানে দেখবা যে মাইটোসিস বিভাজনটি দুটি পর্যায়ে সম্পন্ন হয়। প্রথম পর্যায়ে নিউক্লিয়াসের এবং দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজমের বিভাজন হয়। নিউক্লিয়াসের বিভাজনকে এবং সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলা হয়। আজকে থেকে একদম নিজে মানে সূরা ফাতিহার মতো মুখস্থ করে রাখবা যে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলা হয় এবং সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলা হয়। এই দুইটা শব্দ আজীবন যেন তোমার মাথায় থাকে যে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলা হয়। মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক পদ্ধতি। প্রথমে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয়, পরবর্তীতে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন হয়। তবে ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষটির নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। কোষটির এ অবস্থাকে ইন্টারফেজ বলে। কোষটির এ অবস্থাকে কি বলে? অর্থাৎ প্রস্তুতিমূলক দশা হচ্ছে আমাদের ইন্টারফেজ। ইন্টারফেজ কাকে বলে? ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষের নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়, যাকে আমরা কি বলবো? ইন্টারফেজ। তাহলে আমরা তিনটা একদম মোস্ট ইম্পর্টেন্ট শব্দ পাইলাম, সেটা হচ্ছে সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিস অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারফেজ। সো এবার আমরা দেখি ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন। বিভাজিত কোষের নিউক্লিয়াসটি একটি জটিল পরিবর্তনের মাধ্যমে ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়। এর পরিবর্তনগুলো এই দেখো 5টা ধাপ। তোমার জীবন একদম শেষ হয়ে যাবে, তবে এই 5টা ধাপ কোনোদিনও ভুলে যাবে না, এত গুরুত্বপূর্ণ এই 5টা ধাপ। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই 5টা ধাপে আমাদের মূল যে পড়া সেটা হচ্ছে আমরা অবশ্যই এই প্রত্যেকটা ধাপে কি কি হয় সেটা আমাদের
খুবই মনোযোগ সহকারে মনে রাখতে হবে। তুমি যদি এখন এই পড়াটা ফাঁকি দাও, অর্থাৎ এখন যদি এই অধ্যায়টা গ্যাপ দাও, তাহলে তুমি ভবিষ্যতে অর্থাৎ তুমি যখন 9-10 এ পড়বা তখনও এই অধ্যায় পাবা, তখনও তোমাকে গ্যাপ দিতে হবে এবং ইন্টারেও তোমাকে গ্যাপ দিতে হবে। সো আমি তোমাকে বলব যে কখনোই এই চ্যাপ্টারটা গ্যাপ দিবা না, অবশ্যই এই চ্যাপ্টার থেকে করবা। যদি একটু ভালো করে বুঝতে পারো তাহলেই হবে। এই দেখো, প্রথমে আমরা প্রোফেজে চলে যাই। প্রোফেজের দেখো প্রথম বৈশিষ্ট্যটা পরের পেজে দেওয়া আছে যে কোষের নিউক্লিয়াসটি আকারে বড় হয়। এই দেখো এরকম ছিল নিউক্লিয়াসটা, এই দেখো এরকম ছিল, এটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে। কিন্তু দেখো নিউক্লিয়াসটা এই দেখো বড় হয়েছে। নিউক্লিয়াসটা কি হয়েছে ভাইয়া? বড় হয়েছে। তারপরে দেখো যে নিউক্লিয়ার জালিকা ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকাবাঁকা সুতার মতো সৃষ্টি হয়। এগুলোকে কি বলে ভাইয়া? ক্রোমোজোম বলে। তাহলে ক্রোমোজোম সৃষ্টি হয় কোন ধাপে? প্রোফেজ ধাপে। এরপর প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে। এগুলো সেন্ট্রোমিয়ার নামক বিন্দুতে যুক্ত থাকে। সেন্ট্রোমিয়ার সেন্টার কেন্দ্র, অর্থাৎ সেন্ট্রোমিয়ার হবে ক্রোমোজোম বা ক্রোমাটিডের কেন্দ্র ভাইয়া। নেক্সটে আমরা যাই যে প্রোমেটাফেজ। ধাপটি স্বল্পস্থায়ী। আর প্রোফেজের একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে প্রোফেজ ধাপটা মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। তাহলে যদি প্রশ্ন আসে যে মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ কোনটা, তাহলে ভাইয়া অ্যান্সারটা হবে প্রোফেজ। নেক্সটে আমরা যাই প্রোমেটাফেজ পর্যায়ে। দেখো নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়। এই দেখো এই যে এখানে তোমরা দেখতে পাবা যে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস, এই যে গোল যে ইয়াটা দেখতে পাচ্ছ, এই গোল এই যে এখানে, এই যে এখানে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা থাকে, যেগুলো প্রোমেটাফেজ ধাপে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। এরপর দেখো কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে। এগুলো মাকুর আকৃতি ধারণ করে, তাই একে স্পিন্ডল যন্ত্র বলে। তাহলে এই তো অনেক গুরুত্বপূর্ণ একটা ইয়া পাইলাম আমরা যে স্পিন্ডল যন্ত্র কি। সো স্পিন্ডল যন্ত্রটা আমরা অবশ্যই পড়বো। তারপরে দেখো স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে বিষুবীয় অঞ্চল বলে। বিষুবীয় অঞ্চল কাকে বলে ভাইয়া? স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে বিষুবীয় অঞ্চল বলে। তো বিষুবীয় অঞ্চলটাও আমরা দাগাবো অবশ্যই। তারপরে দেখো যে প্রাণীকোষের সেন্ট্রিওল দুটির চারিদিকে, অর্থাৎ এই দেখো এই যে প্রাণীকোষের সেন্ট্রিওল কোনটা জানো? এই যে এইটা হচ্ছে প্রাণীকোষের সেন্ট্রিওল। এই সেন্ট্রিওল দুটির চারিদিক থেকে বিচ্ছুরিত রশ্মির মতো অ্যাস্টার রশ্মির আবির্ভাব ঘটে এবং কোষের দুই বিপরীত মেরুতে পৌঁছায় স্পিন্ডল তন্তু গঠন করে। তন্তুগুলো পরস্পর থেকে যুক্ত হয়ে স্পিন্ডল যন্ত্র গঠন করে। অর্থাৎ স্পিন্ডল যন্ত্রের প্রত্যেকটি তন্তুকে স্পিন্ডল তন্তু বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট সংজ্ঞা, স্পিন্ডল তন্তু কাকে বলে বা স্পিন্ডল তন্তু কি? তাহলে এটা কখনো মিস করা যাবে না যে স্পিন্ডল তন্তু কাকে বলে। স্পিন্ডল তন্তু হচ্ছে স্পিন্ডল যন্ত্রের প্রত্যেকটা তন্তুকে স্পিন্ডল তন্তু বলে। এটা থেকে যে তন্তুগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয় তাকে ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু বলে। এটাও বলবা। নেক্সট ধাপ ইজ মেটাফেজ। তো মেটাফেজ হচ্ছে দেখো ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে আসে এবং সেন্ট্রোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকে থাকে। এখান থেকে দেখলে বুঝতে পারবা যে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের কি বিষুবীয় অঞ্চল, মানে এই যে এই মধ্যের এই জায়গাটুকুতে আসে এবং সেন্ট্রোমিয়ারের সাথে, অর্থাৎ যে ক্রোমাটিডের সেন্ট্রোমিয়ার ছিল অর্থাৎ মধ্যের অংশের সাথে তন্তু দিয়ে আটকে থাকবে। এ ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো ও মোটা দেখায়। এই যে যে ক্রোমোজোমগুলো দেখতে পাচ্ছ, এই যেগুলো তো ক্রোমোজোম, এই যে কালো কালো এগুলো হয়ে আছে, এগুলো হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোমগুলা এই মেটাফেজ ধাপে সবচেয়ে খাটো এবং মোটা দেখাবে। অ্যানাফেজ ধাপে আমরা ভাইয়া দেখতে পাই যে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুইটি ভাগে বিভক্ত হবে, ফলে ক্রোমাটিড প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুটি ভাগে বিভক্ত হবে, ফলে প্রত্যেক ক্রোমাটিডে একটি করে সেন্ট্রোমিয়ার থাকবে। অর্থাৎ আমরা সেন্ট্রোমিয়ার মানে জানতাম যে কেন্দ্র, এই কেন্দ্র দেখো ভাগ হয়ে যাবে। তারপরে আমরা দেখতে পাবো যে ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই অবস্থাকে প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে। আরও একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা আমরা পাইলাম ক নাম্বার প্রশ্নের জন্য, যে অপত্য ক্রোমোজোম কাকে বলে। দেখো ক্রোমাটিডগুলো যখন পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই অবস্থাকে অপত্য ক্রোমোজোম বলা হয়। 100 পড়বা। তারপরে দেখো এরপর ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত আকর্ষণ তন্তুগুলো সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমের
অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হতে থাকে। এ সময় সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলোকে ইংরেজি বর্ণমালার VLJ অথবা আই আকৃতির দেখায়। এই দেখো, এই যে ক্রোমোজোমগুলা দেখতে পাচ্ছ তোমরা, এই ক্রোমোজোমগুলা দেখো একটা উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরুতে আসে এবং এই সময়ে VLJ অথবা আই আকৃতি বিশিষ্ট হয়। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, যে যে এই যে এগুলোই আসে আর কি। একদম তোমরা আস্তে আস্তে যখন পড়বা তখন বুঝবা ব্যাপারগুলা। নেক্সটে দেখো, আমরা লাস্ট ধাপে চলে আসছি, টেলোফেজ। টেলোফেজ ধাপটা দেখো, টেলোফেজ ধাপে হয় অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায়। এই যে অপত্য ক্রোমোজোমগুলো ছিল এগুলো এই দেখো, এই যে বিপরীত মেরুতে চলে আসে। বিপরীত মেরুতে আসার পর এরপর উভয় মেরুর ক্রোমোজোমগুলো ঘিরে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে এবং প্রাণীকোষের উভয় মেরুতে সেন্ট্রিওলের সৃষ্টি হয়। আমরা প্রোমেটাফেজে দেখছিলাম নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস কি বিলুপ্ত হয়, আর টেলোফেজ ধাপে ঠিক এই নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাসেরটির পুনরাবির্ভাব ঘটে। এই যে দেখো চারিদিক দিয়ে গোল হয়ে গেছে। হ্যাঁ, তারপরে দেখো যে এই অবস্থায় ক্রোমোজোমগুলো সরু ও লম্বা আকার ধারণ করে এবং পরস্পরের সাথে জট পাকিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। এভাবে কোষের দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় এবং ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটে, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনের সমাপ্তি ঘটে। এই দেখো এখানে তোমরা দেখতে পাবা ঠিক মতো যে এই দেখো এখানে কিন্তু সুন্দর করে দুইটা নিউক্লিয়াসে ভাগ হয়ে গেছে। মানে আমরা কি চাইছিলাম, একটা নিউক্লিয়াসের বিভাজন। সো দেখো এই তো বিভাজন শেষ। সাইটোকাইনেসিস আমরা পড়ছিলাম, সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। এটা জাস্ট একটু নর্মাল রিডিং দিবা আর একটু ভালো মোটামুটি করে পড়বা তাহলে হবে। নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার সাথে সাথে সাইটোকাইনেসিস শুরু হয়। প্রকৃতপক্ষে টেলোফেজ দশাতেই সাইটোকাইনেসিস শুরু হয়। টেলোফেজ ধাপের শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং পরে এরা মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। কোষ প্লেট পরিবর্তিত হয়ে কোষ প্রাচীর গঠন করে এবং ফলে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। এই দেখো কোষ প্লেট থেকে কিভাবে ভেঙে 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 কিভাবে এই দেখো কোষ প্রাচীর হয়ে হয়ে এই দেখো, দেখছো কত সুন্দর একটা কোষ হয়ে গেল। এটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। একটু হালকা পাতলা রিডিং দিবা তাহলে হবে। এরপরে আমরা মিওসিস সম্পর্কে পড়ছিলাম, যে মিওসিস কোষ বিভাজন কি, কেন হয়, কখন হয়। তো এগুলা এখানেও তোমরা একটু রিডিং দেবা। রিডিং দিলে এর পরের পেজে তোমরা এই যে এই সুন্দর যে একটা দৃশ্য দেয়া আছে এই জিনিসটা পড়বা। এই জিনিসটা বলতে আসলে বুঝাইছে, এই দেখো তুমি জনন মাতৃকোষে তোমার মিওসিস হবে, তারপরে হচ্ছে এখানে টুয়েন সংখ্যক ক্রোমোজোমগুলো ভেঙে খালি এন অর্থাৎ একটি ডিম্বাণু এবং একটি শুক্রাণুর মধ্যে নিষেক সম্পন্ন হবে। এই নিষেকটি সম্পন্ন হলে জাইগোট গঠিত হবে এবং এই জাইগোটটাই হচ্ছে কিসে হবে, মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। মিওসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্যগুলো অবশ্যই পড়বা, যে ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ ও হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিওসিস ঘটে। এ ধরনের কোষ বিভাজনে একটি কোষ থেকে চারটি কোষের সৃষ্টি হয়। তারপরে হচ্ছে ক্রোমোজোম একবার বিভক্ত হয় এবং নিউক্লিয়াস দুইবার বিভক্ত হয়। সবশেষে দেওয়া আছে সৃষ্ট চারটি কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা মাতৃ নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। এবং লাস্টে দেখবা মিওসিস কোথায় কোথায় ঘটে, যে মিওসিস কোষ বিভাজন প্রধানত ডিপ্লয়েড জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে। সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও গর্ভাশয়ের মধ্যে এবং উন্নত প্রাণীদের শুক্রাশয় ও ডিম্বাশয়ের মধ্যে মিওসিস ঘটে। হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিওসিস ঘটে। এগুলা পড়বা। আর লাস্টে এই যে এখানে মিওসিস কোষ বিভাজন কিভাবে হয় এটা জাস্ট রিডিং দিবা আর একটু ভালো করে পড়বা, তাহলে লাস্টে এই যে দেখতে পাবা এখানে কিন্তু ঘ নাম্বার প্রশ্নে দেয়, বুঝছো, যে মিওসিস কোষ বিভাজন কেন গুরুত্বপূর্ণ, এই সেই এগুলা। সো দেখো, আর এবার আমরা চলে যাই বংশগতি নির্ধারণে ক্রোমোজোম, ডিএনএ এবং আরএনএ। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা লাইন হচ্ছে যে ঊনবিংশ শতাব্দীর তৃতীয়ার্ধে প্রথম যিনি বংশগতির ধারা সম্পর্কে সঠিক ধারণা দেন সে হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। তাই গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয়, অর্থাৎ বংশগতির জনক বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট লাইন, যে গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয়। তাহলে এই যে এই সাধু ব্যক্তিকে কি বলা হয়,
বংশগতিবিদ্যার জনক। নেক্সটে দেখো ভাইয়া, আমরা এখানে থেকে ক্রোমোজোমের একটা ভালো সংজ্ঞা পাবো, যেখানে দেখো আম, প্রতিটি ক্রোমোজোমের প্রধান দুটি অংশ থাকে, ক্রোমাটিড ও সেন্ট্রোমিয়ার। দেখো মাইটোসিস কোষ বিভাজনের প্রত্যেকটা ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হওয়ার পর যে দুটি সমানাকৃতি সুতার মতো, এই যে ক্রোমাটিডের সংজ্ঞাটা পড়বা, তারপরে এই যে সেন্ট্রোমিয়ারের এটা পড়বা, আর লাস্টে দেখো নিউক্লিক অ্যাসিড আছে। নিউক্লিক অ্যাসিডের হচ্ছে দুই ধরনের, ডিএনএ অর্থাৎ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এবং আরএনএ অনলি রাইবোনিউক্লিক অ্যাসিড। তারপরে দেখো ক্রোমোজোমের প্রধান উপাদান ডিএনএ, হ্যাঁ, বংশগতির ধারা পরিবহনে, এগুলো সুন্দর করে পড়বা। আর এই দেখো লাস্টে এই যে গুরুত্বপূর্ণ একটা লেখা আছে যে তাই জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ এর অংশকে জিন নামে অভিহিত করা হয়। দেখো যেসব জীবে ডিএনএ থাকে না তাকে বলি আরএনএ, এবং আরএনএ জিন হিসাবে থাকে, যেমন তামাক গাছের মোজাইক ভাইরাস অর্থাৎ টোবাকো মোজাইক ভাইরাস। এরপরে এই যে এতটুকু সুন্দর করে পড়বা, এগুলোতে ঘয়ে প্রশ্ন দেয়। সো আজকের ক্লাস এত দূরই ভাইয়া। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।